আমরা দেশ গড়তে পারিনি। যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য, তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায়, এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায়। এই দুই সুবিধা মিটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠছেন। এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি। এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই, আমি তার ব্যতিক্রম। সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী, তবে ইলেকশনের আগে নয়, বিজয়ী হওয়ার আগে নয়। বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ, কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর বাড়ির ধন রাতারাতি বাড়তে থাকে। তার কারণ মনে মনে ভয় পায়, আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে, কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীর নামে পোস্টিং হয়ে যায়, শালার বোন নামে যদি জমা থাকে, তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না। কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায়। তারা দুদককে ভয় করে। এই জায়গায় যদি তারা আল্লাহ তাআলাকে ভয় করতো, তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না। 15.5 বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে 26,58,000 কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো, তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত। এ মাসেই গিয়েছি চীন সফরে, এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে। সবার একই কথা, তোমাদের হয় না। এটা কি একটা জাতির জন্য লজ্জার বিষয় নয়? দুর্নীতি এমনই একটা মহারোগ, যেই রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না। দুর্নীতির কারণেই লম্পট করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে। মাত্র ঘুষ আর চাঁদা, এই দুইটাতেই বুঝে দুর্নীতি না। এটা হচ্ছে পাল গড়ার বুদ্ধি। এটা তারাই করত। তারা কারা? তারা দেশ থেকে পালায় যায়। তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত, তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরাজ্ঞান করে, আর সব কিছুকে তার শ্বশুরের যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট ভরে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায়, তখন চোখে অন্ধকার দেখে। পালায় না, গোষ্ঠী শুদ্ধ পালায়। জামাতে ইসলামী একটি মজলুম সংগঠন। তিনি বলছিলেন, তাতে যদি আমার জীবন যায়, যা রশিকে চোখের সামনে দেখেও আমরা দেশ ছাড়ি না, মানুষকে ভালোবাসি। সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও, আমাদের লোকদের কোনো বেগম পাড়া নাই। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব, নিয়ে আমরা বাঁচতে চাই। আল্লাহ বাংলাদেশে বসবাস করতে পারি, থাকলে আমরা শান্তি পাবো না। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, সংগঠন
আমাদের উপর দিয়ে, আপনারা তার সাক্ষী বলেছেন। এই জন্য আমি এটা যে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া, জামাতে ইসলামের শত দিশাহারা যে বাংলাদেশ, এর সাথে ইসলামী ছাত্র পরিবর্তনের পর আমরাই ছিলাম। যদি এ ধরনের বিপ্লব পরিবর্তন বাংলা আমরা সাথে সাথে গির্জা এবং আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা লোকদের উপর অত্যাচার হয়, জুলুম হয়। আমরা বলেছিলাম তাদের এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা। আল্লাহ কবুল করুন। যার কারণে কারো আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে চেয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছে এখন থেকে আমরাও দ্বীনি সংগঠন, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের তার চাইতে সামান্য আরো একটু যোগ করে তাদের অ্যাকাউন্টে 1 তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয়। একটু যোগ করে তাদের অ্যাকাউন্টে 1 তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না, আবার ফোন করে ফলো আপ নেই 1 তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা। কোন মাসে 1 তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে, এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন, এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন, এই পরিবারটা আমাকে দান করে দেন, তাদের দায়িত্ব আমি নেব। বাচ্চা ছিল, বাচ্চা ছিটকে পড়ে গেছে, মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। সুমাইয়ার মেয়ে সুবাইতা, আমি তাকে দেখে তিনি খবর পেলেন, তিনি ওই পরিবারে ছুটে গেলেন, মেয়েটা নিতে চাইলেন। তারা বলল এ মেয়ের মালিক আমরা নই, এ মেয়ের অভিভাবক জামাতে ইসলামী, এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার। তিনি আমার কাছে ছুটে আসলেন। আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমি দরদ তখন বলল যে আমাদের এই এরপরেই চলে দেশের জনগণকে যাদের সামর্থ্য আছে এই জায়গায় লক্ষ্য করুন, আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম, কিন্তু আমরা করি নাই।
কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না, এখনো নাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পরিবর্তন হয়েছে। আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না। যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হয়, আমরা তা করব না। আমরা সবাইকে সম্মান করি। 10 মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন, তাকে থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন, এই লড়াইকে জোরদার করেছেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছেন, আমরা মনে করি তারা সকলেই মাস্টার মাইন্ড। আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলা নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, এ বুঝ আমাদের আছে। কিন্তু আমরা কোনো প্রিম্যাচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়। ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোনো দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই। আমরা সংস্কারের কথা বলেছি, অবশ্যই সংস্কার করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য, এটা একটা নির্বাচন। বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই, জনগণের সাফারিং হচ্ছে। কিসের রাজনীতি? জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব? এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করেন। আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই আন্দোলন, এই বিপ্লবে, এই অভ্যুত্থান আমরা একা করি নাই। আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোটাধিকার কেন থাকবে না? তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না, তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে। এগুলা কি আমাদের অন্যায় আবদার? এগুলো আমাদের যৌক্তিক দাবি। প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন, তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই। এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না। একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয়, সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা। আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয়। এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয়। আমি ছোট্ট একটা মানুষ, সারা দুনিয়া ঘুরাই, ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই। নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন। আমি কিসের ট্যাগ? বলে যে আপনার লাগেজ ট্যাগ। আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ। না দেন, আপনার কষ্ট হবে। আমি তাইলে এইটাই নেন। আর কোনো লাগেজ নাই। আমি বলি এইটাই আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে, একটা গেঞ্জি দিতে চাইলে, কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন, জায়গা থাকলে আপনি ঢুকাই দেন। আমার লাগেজে কোনো জায়গা নাই। আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি। আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে। আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে। মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন, আমি এটার উপযুক্ত লোক নই। আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে,
এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন, তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই উঠত না। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি, আসি এই দাবির পক্ষে আমরা মজবুতভাবে আছি, এবং ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটা দেশ, খুব বড় কিছু চাহিদা আমাদের নাই। আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে। আমাদের চাহিদা হচ্ছে